20 লক্ষ টাকা আর 1 কাপ চায়ের দেনা। এই ছিল অনন্যার বিয়ের কাবিন। পাত্র এমন একজন যাকে সে চেনে না, শুধু জানে এই বিয়েটা না হলে মায়ের শেষ স্মৃতিচিহ্নটুকুও সে হারাবে। এক মেঘলা দুপুরে রাস্তার ধারের এক টঙের দোকানে বসেছিলেন এক প্রবীণ মানুষ। চা পান শেষে তিনি যখন টাকা দিতে গেলেন, পকেটে হাত দিয়ে দেখলেন মানিব্যাগটাই নেই। দোকানদার অধৈর্য হয়ে বলে উঠল, টাকা দিন কাকু। প্রবীণ মানুষটি অপ্রস্তুত হয়ে বললেন, আরে ভাই, টাকা তো নেই। দোকানদারের মেজাজ গরম হয়ে গেল। টাকা নেই তো চা খেতে বসেন কেন? এটা কোনো অন্য সত্র নয়, চলুন উঠুন এখান থেকে। এই অপমানজনক দৃশ্যটি দেখছিল পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণী অনন্যা। অনন্যা একজন প্রতিভাবান কিন্তু সংগ্রামরত জুয়েলারি ডিজাইনার। মায়ের শেষ স্মৃতিচিহ্নটুকু বাঁচানোর জন্য একটা ভালো চাকরির খোঁজে ছিল। সে এগিয়ে এসে দোকানদারকে বলল, দাদা, ওনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর প্রবীণ মানুষটির দিকে তাকিয়ে নরম স্বরে জিজ্ঞেস করল, দাদু, আপনি ঠিক আছেন তো? ভদ্রলোক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ মা, আমি ঠিক আছি। আসলে আমি মানিব্যাগটা আনতে ভুলে গেছি। আমার নাতি এসব সামলায়। অনন্যা মিষ্টি হেসে দোকানদারকে বলল, এখানে টাকার চেয়ে মনুষ্যত্ব বজায় রাখাটা বেশি জরুরি, বুঝলেন? নাকি হিসেব শেখাতে হবে? অনন্যা নিজের পার্স থেকে টাকা বের করে দিয়ে দিল। প্রবীণ মানুষটি অনন্যার এই উদারতায় মুগ্ধ হলেন। তিনি বললেন, কোথায় যাচ্ছ মা? 2 মিনিট দাঁড়াও, আমার নাতি আসছে, ওর সাথে তোমার আলাপ করিয়ে দিতাম। অনন্যা বিনীতভাবে বলল, অন্য কোনো দিন দাদু, আজ আমি খুব ব্যস্ত। প্রবীণ মানুষটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, জীবনে আবার দেখা হবে এমনটা তো সবসময় হয় না, তাই না? তিনি তার ফোন নম্বর লেখা একটা কাগজ অনন্যার দিকে বাড়িয়ে দিলেন। এই নাও আমার নম্বর, ফোন করো মা, আমার নাম অনিশ রায়। অনন্যা কাগজটি নিয়ে বলল, আমার নাম অনন্যা, অনেক বড় হও অনন্যা। প্রবীণ মানুষটি আশীর্বাদ করলেন। কিছুক্ষণ পরেই সেখানে এসে পৌঁছালো এক সুদর্শন যুবক, আরিয়ান। সে উদ্বিগ্ন হয়ে বলল, দাদু, আরে দাদু, কোথায় চলে গেছিলে? পুরো রেল স্টেশন খুঁজে বেড়ালাম, তোমার ফোনও সুইচড অফ। অনেক কষ্টে তোমার লাইভ লোকেশন পেলাম। অনিশবাবু হাসি মুখে বললেন, আরে হঠাৎ টঙের দোকানের চা খাওয়ার ইচ্ছে হলো, আর তুই তো সবসময় কাজেই ব্যস্ত থাকিস, তাই একাই চলে এলাম। আরিয়ান তার দাদুর ছেলে মানুষই দেখে হাসলো। দাদুর হাত ধরে বলল, চলো, আজ আর গাড়ি নয়, আজ আমরা হেঁটে বেড়াবো, কিছু খাবো, গল্প করব। দাদু আর নাতি ফুচকা খেতে খেতে গল্প করছিল। দাদু হঠাৎ বলে উঠলেন, ফুচকা খেয়ে তো মনটা ভরে গেল, এবার শুধু তোর বিয়েটা দেখে যেতে পারলেই আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। আরিয়ান বিরক্ত হয়ে বলল, দাদু, এসব কথা বলো না, আমার খুব খারাপ লাগে। আর তুমিই বলো, এই শহরে একটাও ভালো মেয়ে নেই, আমি কাকে বিয়ে করব? দাদু রহস্যময় হাসি দিয়ে বললেন, দুনিয়াটা সুন্দরীদের মেলা, আর এই মেলায় আমার নাতির মন একা। দাঁড়া, আমি এক্ষুনি তোর বিয়ের ব্যবস্থা করছি। তিনি পকেট থেকে ফোন বের করে অনন্যার নম্বরে ফোন করলেন। হ্যালো অনন্যা মা, আমি সেই ভদ্রলোক যার চায়ের টাকা তুমি দিয়েছিলে। আমি ফুচকার দোকানের কাছে আছি, একটু তাড়াতাড়ি চলে এসো, খুব জরুরি কথা আছে। অনন্যা ফোন পেয়ে অবাক হলেও প্রবীণ মানুষটির অনুরোধ ফেলতে পারল না। সে সেখানে এসে পৌঁছতেই দেখল তার সাথে আরিয়ান দাঁড়িয়ে আছে। দাদু অনন্যাকে দেখে খুশি হয়ে বললেন, এসো মা, আমি তোমাকে আমার নাতির সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। এই হলো আরিয়ান, আর আরিয়ান এই হলো অনন্যা। তারা একে অপরের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিল। কিন্তু এরপর দাদু যা বললেন তাতে দুজনেরই মাথায় আকাশ ভেঙে পড়ল। মা, তুমি আমার নাতিকে বিয়ে করে নাও। আরিয়ান এবং অনন্যা দুজনেই হতবাক। আরিয়ান কিছু বলতে যাওয়ার আগেই দাদু অনন্যাকে বললেন, তুমি চিন্তা করার কোনো কারণ নেই, তুমি একবার হ্যাঁ বললেই আমি তোমাকে টাকা, সম্পত্তি, বাড়ি সব দিয়ে দেব। আরিয়ান দাদুকে থামিয়ে বলল, দাদু প্লিজ, তুমি কি বলছো এসব? সে অনন্যার দিকে তাকিয়ে লজ্জিত ভাবে বলল, সরি, আসলে দাদু মাঝে মাঝে নিজেকে নিহারিকা গ্রুপের প্রতিষ্ঠাতা ভেবে বসেন। আগে ওখানে পুরনো কর্মচারী ছিলেন তো, তাই বয়স বাড়ার সাথে সাথে একটু অনন্যার বুঝতে অসুবিধে হলো না। সে ভেবে নিল প্রবীণ মানুষটি হয়তো মানসিক ভারসাম্য হারিয়েছেন। সে কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু তার আগেই তার ফোনে একটি কল এলো। ফোনের ওপাশ থেকে তার মাসি চিৎকার করে বলছিলেন, দেখ অনন্যা, অনেক অপেক্ষা করেছি, যদি আজ রাতের মধ্যে 20 লক্ষ টাকা না দিতে পারিস, তাহলে তোর মায়ের শেষ স্মৃতিচিহ্ন, ওই বাড়িটুকুও আমি বিক্রি করে দেব। এই কথাগুলো আড়ালে দাঁড়িয়ে থাকা দাদু শুনে ফেললেন। অনন্যা যখন অসহায় হয়ে দাঁড়িয়েছিল, দাদু তার কাছে গিয়ে বললেন, মা, আমি তোমাদের কথা শুনেছি, তোমার টাকার প্রয়োজন, আর আমার নাতির জন্য একজন সংস্কারী, ভালো মনের বউ প্রয়োজন। তুমি যদি হ্যাঁ বলে দাও, তাহলে দুজনেরই সমস্যার সমাধান হয়ে যায়। প্লিজ মা, হ্যাঁ বলে দাও। অনন্যার চোখে জল। একদিকে তার মায়ের স্মৃতি, অন্যদিকে অপরিচিতের সাথে বিয়ের প্রস্তাব। সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানও দাদুর দিকে তাকিয়ে অসহায়। অবশেষে অনন্যা আরিয়ানকে বলল, আমি এই বিয়ের জন্য রাজি। আরিয়ান অবাক হয়ে কিছু বলতে চাইল, কিন্তু দাদু তাকে থামিয়ে দিলেন। চুপ, বড়দের কথার মাঝে কথা বলতে নেই। দাদু সঙ্গে সঙ্গে 20 লক্ষ টাকার একটি চেক অনন্যার হাতে তুলে দিলেন। অনন্যার হাত কাঁপছিল। এতগুলো টাকা, একদিকে মায়ের স্মৃতি রক্ষা পাওয়ার স্বস্তি, অন্যদিকে অজানা ভবিষ্যতের ভয় আর সংশয়। সে কি টাকার জন্য নিজেকে বিক্রি করে দিল? দাদু চলে যাওয়ার পর আরিয়ান অনন্যাকে বলল, অনন্যা, আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা সেরকম নয়। দাদু যে টাকাটা তোমাকে দিয়েছেন সেটা তার সারা জীবনের সঞ্চয় আর পৈতৃক সম্পত্তির শেষ অংশটুকু বিক্রি করে জোগাড় করেছেন। আমরা কোনো ধনী পরিবার নই যে তোমাকে রানীর মতো করে রাখবো।
আরিয়ান আসলে ছিল দেশের অন্যতম বৃহৎ সংস্থা নিহারিকা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু সে এমন একজন জীবনসঙ্গী চেয়েছিল যে তাকে তার পরিচয়ের জন্য নয়, মানুষ হিসেবে ভালোবাসবে। তাই সেই মিথ্যার আশ্রয় নিল। অনন্যা শান্তভাবে বলল, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত বড় স্বপ্নও দেখা উচিত নয় যা বাস্তবতাকে ছোট করে দেয়। সে একটা কাগজে লিখল, আমি আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। পরের দিন অনন্যা এক বিখ্যাত জুয়েলারি ডিজাইন কোম্পানি মানিক্য জুয়েলার্সে ইন্টারভিউ দিতে গেল। সে জানত না যে এই কোম্পানিটি সম্প্রতি নিহারিকা গ্রুপ অধিগ্রহণ করেছে। অফিসের ভেতরে তখন সবাই নিহারিকা গ্রুপ এবং তার রহস্যময় তরুণ ভাইস প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা করছিল, যে মাত্র 2 বছরে কোম্পানিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। কিন্তু তাকে কেউ কখনো দেখেনি, কারণ সে প্রচারের আলো থেকে দূরে থাকত। ইন্টারভিউ রুমে অনন্যার দেখা হলো তার কলেজের পুরনো শত্রু রিয়ার সাথে। রিয়া বরাবরই অনন্যাকে হিংসা করত এবং তার ডিজাইন নকল করে পাশ করত। রিয়া তার প্রভাবশালী মামার জোরে কোম্পানিতে একটি ভালো পদে ছিল। ইন্টারভিউতে রিয়া অনন্যার ডিজাইন করা ফাইলটি নিজের বলে দাবি করল। যেহেতু রিয়ার মামা কোম্পানির একজন চেয়ারম্যান, তাই ইন্টারভিউ বোর্ডের সদস্যরা রিয়ার পক্ষ নিল এবং অনন্যাকে অপমান করতে লাগল। তারা বলল যে অনন্যার ডিজাইনগুলো রিয়ার ডিজাইনের নকল। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হলো আরিয়ান, তার ব্যক্তিগত সহকারী রনিকে সাথে নিয়ে। আরিয়ান সেখানে নিজেকে নিহারিকা গ্রুপের ভাইস প্রেসিডেন্টের ড্রাইভার হিসাবে পরিচয় দিল। আরিয়ান বলল, স্যার নিজেই এই বিষয়টা দেখবেন। রনি অভিনয় করে বলল, আমার অফিসে এত বড় ভুল কি করে হলো? একটা ডিজাইন আসল, অন্যটা প্রিন্ট আউট, আর তোমরা সেটা ধরতে পারলে না? তোমরা সবাই জেলে যাবে। আরিয়ান আসল আর নকল ডিজাইনের পার্থক্যটা দেখিয়ে দিল। প্রমাণ হয়ে গেল যে অনন্যার ডিজাইনটাই আসল এবং রিয়া সেটি চুরি করেছে। রিয়ার ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। অবশেষে অনন্যাকে সিনিয়র ডিজাইনারের পদে চাকরি দেওয়া হলো। চাকরি পেলেও অনন্যার পথটা সহজ ছিল না। রিয়া তাকে পদে পদে অপমান করার এবং তার কাজ কঠিন করে তোলার চেষ্টা করত। একদিন রিয়া এক গাদা ফাইল অনন্যার ডেস্কে ফেলে দিয়ে বলল, কালকের মধ্যে এগুলো সব গুছিয়ে আমার ডেস্কে চাই, না হলে তোমার চাকরি থাকবে না। অনন্যা দৃঢ়তার সাথে উত্তর দিল, আমার জব ডেসক্রিপশনে আপনার হুকুম মানার কথা লেখা নেই। রিয়া প্রতিহিংসার বশে বলল, ঠিক আছে, তোমার এই অহংকারের জবাব আমি তোমার স্বামীর চাকরি কেড়ে নিয়ে দেব। অনন্যা চিন্তায় পড়ে গেল। তার এবং রিয়ার শত্রুতার কারণে সে আরিয়ানের চাকরিটা খোয়াতে চায়নি। সে আরিয়ানকে ফোন করে সব জানালো। রাতে যখন আরিয়ান দেখল অনন্যা অফিসে একা ওভারটাইম করছে, সে সেখানে হাজির হলো। বসের কাছ থেকে অনুমতি নিয়ে এলাম তোমার সাহায্য করতে, সে হাসি মুখে বলল। দুজনে একসাথে কাজ করতে করতে তাদের মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে উঠতে শুরু করল। আরিয়ানের সাধারণ এবং যত্নশীল আচরণ অনন্যার মন ছুঁয়ে গেল। এর কিছুদিন পর রিয়া আবার ষড়যন্ত্র করল। সে অনন্যার ডিজাইন ফাইলে কিছু বাচ্চার আঁকা ছবি ঢুকিয়ে দিয়ে ম্যানেজারের কাছে অভিযোগ করল। ম্যানেজার অনন্যাকে অপমান করল, কিন্তু আরিয়ান, যে আড়াল থেকে সবকিছু দেখছিল, সে আসল ঘটনাটা জানত। পরে কোম্পানির অ্যানুয়াল পার্টিতে যাওয়ার জন্য রিয়া অনন্যার আমন্ত্রণ পত্রটি কেড়ে নিল। সে অনন্যাকে বলল, এই ধরনের পার্টি শুধু বড় লোকদের জন্য, তোমার মতো রাস্তার লোকের জন্য নয়। আরিয়ান এই ঘটনা জানতে পেরে অনন্যার জন্য একটি বিশেষ ভিআইপি পাসের ব্যবস্থা করল। অ্যানুয়াল পার্টিতে যখন অনন্যা এক দামি পোশাকে এবং একটি বিলাসবহুল গাড়িতে এসে নামল, রিয়া এবং তার সঙ্গীরা অবাক হয়ে গেল। রিয়া তাকে অপমান করার জন্য বলল যে অনন্যার আমন্ত্রণপত্রটি নকল, কিন্তু গার্ডরা জানালো ওটা বিশেষ অতিথিদের জন্য ভিআইপি পাস। পার্টিতে সবচেয়ে বড় আকর্ষণ ছিল নক্ষত্রের রাত নামের একটি বহুমূল্য নেকলেস। হঠাৎ ঘোষণা হলো যে নেকলেসটি ইতিমধ্যেই কেউ কিনে নিয়েছে। রিয়া সবার সামনে মিথ্যা দাবি করল যে সেই নেকলেসটি কিনেছে এবং তার একটি নকল কপি দেখিয়ে সবাইকে বোকা বানানোর চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের দাদু আসল নেকলেসটি অনন্যার জন্য উপহার হিসাবে পাঠালেন। দাদু লিখে পাঠালেন, আমার আদরের নাতবউয়ের জন্য একটি ছোট্ট উপহার। দুটো একই রকম নেকলেস দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া চিৎকার করে বলল, অনন্যারটা নকল, ওর মতো একজন গরিব মেয়ের কাছে এত দামি নেকলেস আসবে কোথা থেকে? অনন্যা নিজেও বিভ্রান্ত হয়ে গেল। তার দয়ালু দাদু, যিনি একজন সাধারণ কর্মচারী ছিলেন, তিনি কিভাবে এত দামি উপহার দিলেন? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আরিয়ান এগিয়ে এসে রিয়াকে চ্যালেঞ্জ করল। সে অ্যাসিড টেস্টের প্রস্তাব দিল, যা প্রমাণ করবে কোনটি আসল হিরে। রিয়া ভয় পেয়ে গেল, কারণ সে জানত তারটা নকল। সে নাটক করে নেকলেসটি ভেঙে ফেলল। তখনই রিয়ার মামা, কোম্পানির চেয়ারম্যান, সেখানে এসে হাজির হলেন। রিয়া তার মামার কাছে অভিযোগ জানাতে গেলে তিনি রিয়াকে সবার সামনে একটি চড় মারলেন। চেয়ারম্যান আরিয়ানের সামনে মাথা নত করে বললেন, স্যার, আমার ভাগ্নির ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই অবাক হয়ে গেল। রিয়ার মামা আরিয়ানকে ভাইস প্রেসিডেন্ট বলে সম্বোধন করলেন। অনন্যা হতবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। তার এতদিনের চেনা মানুষটা, তার স্বামী, যাকে সে একজন সাধারণ ড্রাইভার ভাবত, সেই আসলে নিহারিকা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। পার্টি থেকে ফেরার পর অনন্যা আরিয়ানের উপর রাগে ফেটে পড়ল। তুমি আমার সাথে প্রতারণা করেছো আরিয়ান, তুমি নিজেকে যা বলেছিলে তুমি আসলে তা নও। আমি তোমার আসল পরিচয় জেনে গেছি। আরিয়ান তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু অনন্যা শুনতে রাজি ছিল না। তার মনে হচ্ছিল তার এতদিনের সাফল্য, তার চাকরি, তার সম্মান সবকিছুই আরিয়ানের করুণা। সে নিজের যোগ্যতায় কিছুই পায়নি। এই মিথ্যে সম্পর্কের বোঝা সে আর বইতে পারছিল না। আমি ডিভোর্সের জন্য ফাইল করতে যাচ্ছি, অনন্যা ঘোষণা করল।
তোমার দাদুর দেওয়া 20 লক্ষ টাকাও আমি সুদ সমেত ফিরিয়ে দেব। তোমার কোনো কিছুই আমার চাই না। এই বলে অনন্যা বাড়ি থেকে বেরিয়ে গেল। তার মনে হচ্ছিল সে জীবনে বরাবরই একা ছিল আর আজও একাই আছে। অনন্যা একা রাস্তায় হাঁটছিল, তখন রিয়ার পাঠানো গুন্ডারা তাকে অপহরণ করল। রিয়া প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে আরিয়ানকে ফোন করে বলল, যদি অনন্যাকে জীবিত দেখতে চাস তাহলে তোকে আমাকে বিয়ে করতে হবে। আরিয়ানের কাছে আর কোনো উপায় ছিল না। সে অনন্যাকে বাঁচানোর জন্য রিয়ার শর্তে রাজি হয়ে গেল। পরের দিন ম্যারেজ রেজিস্টার অফিসের সামনে মিডিয়ার ভিড়। রিয়া সেজেগুজে বিয়ের জন্য প্রস্তুত। অপহরণ করে রাখা অনন্যাকে টিভিতে এই খবর দেখতে বাধ্য করা হলো। আরিয়ান মিডিয়ার সামনে ঘোষণা করল যে সে রিয়াকে বিয়ে করতে চলেছে। অনন্যার বুক ভেঙে গেল। সে বুঝতে পারল আরিয়ানের প্রতি তার মনে ভালোবাসা জন্মেছিল। এই কষ্ট সে সহ্য করতে পারছিল না। বিয়ের ঠিক আগের মুহূর্তে আরিয়ান রিয়াকে জিজ্ঞেস করল, যদি আমার কাছে এই টাকা, বাড়ি, গাড়ি কিছুই না থাকতো তাহলেও কি তুমি আমাকে ভালোবাসতে? রিয়া ইতস্তত করে বলল, কেন থাকবে না, তোমার কাছে সবকিছু আছে এবং থাকবে। তখনই আরিয়ান তার শেষ চালটি চালল। সে তার সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টের নামে করে দিল, যার একমাত্র সুবিধাভোগী ছিল অনন্যা সেন। টাকার লোভে থাকা রিয়া এই কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলার নাটক করল। আরিয়ান সেই সুযোগে রনির সাহায্যে অনন্যার লোকেশন খুঁজে বের করল এবং পুলিশ নিয়ে সেখানে পৌঁছে গেল। অনন্যাকে উদ্ধার করা হলো এবং রিয়া ও তার সঙ্গীদের পুলিশ গ্রেফতার করল। সবকিছু শেষ হবার পর আরিয়ান অনন্যার কাছে গেল। অনন্যা তখন তার দাদুর বাড়িতে ছিল। দাদু তাকে বুঝিয়েছিলেন যে আরিয়ান যা কিছু করেছে সবটাই তার নির্দেশে এবং অনন্যার প্রতি তার ভালোবাসার কারণেই করেছে। আরিয়ান অনন্যার হাত ধরে বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার ভালোবাসা মিথ্যে ছিল না। আমি শুধু এমন একজনকে চেয়েছিলাম যে আমার পরিচয়কে নয়, আমাকে ভালোবাসবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যদি তুমি আমার আসল পরিচয় জানতে পারো তাহলে হয়তো আমাদের সম্পর্কটা টাকার উপর দাঁড়িয়ে যাবে। সে অনন্যার চোখের জল মুছে দিল। আমি তোমাকে ঠকাতে চাইনি, শুধু তোমাকে পেতে চেয়েছিলাম। অনন্যা আরিয়ানের চোখের দিকে তাকালো। সেখানে ছিল সততা, ভালোবাসা আর অনুশোচনা। তার সমস্ত রাগ, অভিমান গলে জল হয়ে গেল। সে বুঝতে পারল আরিয়ানের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। দাদুর আশীর্বাদ নিয়ে আরিয়ান আর অনন্যা এক নতুন জীবন শুরু করল। তাদের সম্পর্কের ভিত্তি ছিল 1 কাপ চায়ের দেনা, যা শেষ পর্যন্ত এক অটুট ভালোবাসার বন্ধনে পরিণত হয়েছিল। এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আপনাদের প্রিয় চ্যানেল স্টোরি বাংলাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ।